আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। জিকে হাইলাইটসের দ্বিতীয় সিজনে আপনাদেরকে স্বাগতম। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মিসবাহ হুসাইন। বরাবরের মতোই আমরা শুরু করব জাতীয় বিষয়াবলী দিয়ে। জাতীয় বিষয়াবলীর প্রথম আলোচ্য বিষয় আজকে বিশ্বের প্রথম 100 প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তিদের তালিকা, এই তালিকাটি মূলত প্রণয়ন করে টাইমস পত্রিকা। সো এই টাইমস পত্রিকার 2025 সালের র্যাঙ্কিংয়ে শুধু বাংলাদেশ থেকে না, বরং সম্পূর্ণ দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই লিস্টে স্থান প্রাপ্তি এটি প্রথমবার না, বরং এর আগে 2006 সালে তিনি আরেক দফা এই টাইমস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 লিস্টে জায়গা করে নিয়েছিলেন। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। 6টি আলাদা আলাদা ক্যাটাগরিতে এই লিস্টটি প্রণয়ন করা হয়। এর মধ্যে লিডার্স ক্যাটাগরিতে মূলত বিশ্ব নেতাদেরকে জায়গা দেওয়া হয় এবং বিশ্ব নেতাদের কাতারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার এবং মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম। পরবর্তী টপিকে যদি আমরা আসি, দীর্ঘ 15 বছর পর ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে একটি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে, মূলত হয়েছে আর কি। সো এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের দুই দেশের সম্পর্ক, এটা আসলে বিভিন্ন শাসনামলে বিভিন্ন রকম ছিল। কখনো এটি খুবই চমৎকার সম্পর্ক ছিল, কখনো আবার একদমই খরা ছিল এই সম্পর্কে। তবে গত 15 বছর যাবৎ এই সম্পর্কটা বলতে গেলে বেশ খরা চলেছে। নতুন গভর্নমেন্ট তাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ হিসেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সংকল্প নিয়েছে। এরই ফলশ্রুতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এই বৈঠকে মূলত বাংলাদেশ পাকিস্তানের কাছে 3টি প্রধান দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো, 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে, অর্থাৎ 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যাটি চালিয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। দ্বিতীয় দাবিটি হলো আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি ভূখণ্ডে যেসব পশ্চিম পাকিস্তানি নাগরিকরা আটকে পড়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে প্রত্যাবাসন করা সম্ভব হয় নাই, তাদেরকে এখন প্রত্যাবাসন করতে হবে। তৃতীয় দাবি হিসেবে বাংলাদেশ চেয়েছে অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা, অর্থাৎ 1971 সালে যেসব সম্পদ অবিভাজিত ছিল এবং পাকিস্তানিরা জোরপূর্বক তা দখল করে, সেসব সম্পদের হিস্সা দিতে হবে বাংলাদেশকে। এবং একই সঙ্গে 1970 সালের ভোলা সাইক্লোনের ক্ষেত্রে যে এই বৈদেশিক সহায়তা পাওয়া গিয়েছিল, সেই বৈদেশিক সহায়তা আসলে সম্পূর্ণরূপে বাংলাদেশকে দেওয়া হয় নাই, যেটি আসলে বাংলাদেশের আর কি ভাগ ছিল। সো এই যে 1970 সালের আর কি ভোলা সাইক্লোনের বৈদেশিক সহায়তা, এই বৈদেশিক সহায়তাটি বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে। এরপরে যদি আমরা আসি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি আলাদা আলাদা কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে 7টি কমিশনের রিপোর্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তবে 4টি কমিশনের ক্ষেত্রে সময়সীমা 1 মাস বাড়ানো হয়েছিল। এই 4টির মধ্যে একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। তারা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে গত 19 এপ্রিল। এই প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ করা হয়েছে। তার মধ্যে প্রধানতম একটি সুপারিশ হলো জাতীয় সংসদে আসন সংখ্যা 600তে বর্ধিত করতে হবে এবং এই 600টি আসনের মধ্যে 300টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে, যাতে করে নারী পুরুষের অংশগ্রহণ 50-50 ভাগ অর্থাৎ 50-50 নিশ্চিত করা যায়, বা সমান অধিকার যাতে নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে সেটি হলো সম্পদে অর্থাৎ উত্তরাধিকার ভিত্তিতে যে সম্পদটা পাওয়া যায়, ওয়ারিশ সূত্রে সম্পত্তির প্রাপ্তি যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি মারা যান, তখন তার ছেলে এবং মেয়ে তারা কিন্তু আসলে বাংলাদেশের প্রচলিত আইনে সমান সম্পত্তিতে ভাগ পান না।
ছেলেরা পান 2 ভাগ এবং মেয়েরা পান 1। তো এই যে বিষয়টি আছে, এটা আসলে তারা চেঞ্জ করতে চান। তারা চান যাতে উত্তরাধিকার সূত্রে নারী এবং পুরুষ উভয়ে সমান পরিমাণ সম্পত্তির ভাগ পায়। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি মারা যাবেন, তখন তার ছেলেরা এবং মেয়েরা অর্ধেক অর্ধেক করে ভাগ পাবেন সম্পত্তি। আরেকটি যেটি ইম্পর্ট্যান্ট সুপারিশ, সেটি হলো ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি। আমরা জানি বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় 6 মাস। সরকারি প্রায় সকল চাকরি, সরকারি সকল চাকরিতেই এই ছুটিটি দেওয়া হয়। কিন্তু বেসরকারি এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি সব ক্ষেত্রে দেওয়া হয় না, বা দেওয়া হলেও সাধারণত 3 মাস বা 4 মাস মতো দেওয়া হয়। 6 মাসের ছুটি কিন্তু সব জায়গায় দেওয়া হয় না। তো নারী বিষয়ক সংস্থার কমিশন সুপারিশ করেছে যে এখন থেকে বাংলাদেশের সরকারি, বেসরকারি, আধা সরকারি সব ধরনের প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে 6 মাসের ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। এরপরে আমরা চলে আসি আন্তর্জাতিক বিষয়াবলীতে। আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম টপিকটি হলো পোপ ফ্রান্সিসের বিদায়। রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু হলেন পোপ ফ্রান্সিস। এখানে পোপ তার উপাধি এবং ফ্রান্সিস তার নাম। পোপ এই পদবি বা এই পদ, এটি কিন্তু একটি নির্বাচিত পদ। এমন না যে কোনো প্রেসিডেন্ট বা কোনো রাজা তাকে অ্যাপয়েন্ট করেন, তা না। বরং খ্রিস্টানদের একটি ফোরাম, ধর্মযাজকদের ফোরাম, তাকে নির্বাচিত করেন ধর্মযাজকদের মধ্য থেকে। তো পোপ ফ্রান্সিস তিনি পোপ হিসেবে নির্বাচিত হন 2013 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন এই যে 2025 সালে। এই যে পোপ থাকাকালীন সময়, এই সময়টাকে বলা হয় পাপাসি। সো এটিও আমরা জেনে রাখি, পোপ ফ্রান্সিসের পাপাসি 2013 থেকে 2025 পর্যন্ত। আচ্ছা, এর পাশাপাশি আমাদের যা জানতে হবে তা হলো পোপ ফ্রান্সিসের জন্ম এবং পোপ ফ্রান্সিসের মৃত্যু। পোপ ফ্রান্সিস জন্মগ্রহণ করেন 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে। তিনি একজন আর্জেন্টাইন নাগরিক এবং তিনি মৃত্যুবরণ করেছেন 2025 সালের 21 এপ্রিল ভ্যাটিকান সিটিতে সেন্ট মার্থা হাউসে। আরেকটি যেটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো তিনি মারা গিয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 88 বছর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 26 এপ্রিল শনিবার। যেহেতু তিনি বিশ্বের প্রায় 1.5 কোটি খ্রিস্টিয়ানের অভিভাবক, সো তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে স্বভাবতই বিভিন্ন বিশ্ব নেতাদের আমন্ত্রণ রয়েছে। এবং এই যে বিভিন্ন বিশ্ব নেতাদের আমন্ত্রণ, এর ফলে মূলত তার এই অন্ত্যেষ্টিক্রিয়াটি এই 5 দিন পরবর্তীতে সম্পন্ন করা হবে। 21 এপ্রিলে তিনি মৃত্যুবরণ করলেও তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে 26 এপ্রিল। মজার বিষয় হচ্ছে এই যে তার অন্ত্যেষ্টিক্রিয়া, এখানে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে কিয়ার স্টারমার এবং প্রায় বিশ্বের সকল নেতৃত্বস্থানীয় ব্যক্তি আমন্ত্রিত। এমনকি আমন্ত্রিত বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। পরবর্তীতে আমরা পাচ্ছি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025। লরিয়াস অ্যাওয়ার্ড বা লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড, এটিকে বলা হয় ক্রীড়া জগতের অস্কার। কেন বলা হয়? আপনি যখন কোনো একটা স্পেসিফিক গেমসে যাবেন বা স্পোর্টসে যাবেন, দেখবেন সেই গেমস বা স্পোর্টস রিলেটেড ট্রফি, মেডেল, পদক ইত্যাদি থাকে। ফুটবলে গেলে আপনি হয়তো দেখবেন ওয়ার্ল্ড কাপ আছে, ইউসিএল আছে, ব্যালন ডি'র আছে। ক্রিকেটে গেলে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টুর্নামেন্ট দেখবেন, আপনি দেখবেন T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টুর্নামেন্ট, আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফি ইত্যাদি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে বিশ্বব্যাপী যত ধরনের স্পোর্টস আছে, যত ধরনের খেলাধুলা আছে, যত অ্যাথলেটিক্স আছে, তার জন্য একটি কম্বাইন্ড পুরস্কারের কথা, সেই ক্ষেত্রে নামটি আসবে এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। এটিকে এত বেশি প্রেস্টিজিয়াস হিসেবে দেখা হয় যে যারা যারা এখন পর্যন্ত লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন, তাদের মতে লরিয়াস অ্যাওয়ার্ড জেতাটা অলিম্পিক জেতার চাইতে বেশি কষ্টকর এবং বেশি কঠিন। এর কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত ধরনের খেলাধুলা আছে, যত ধরনের অ্যাথলেটিক্স আছে, সব কিছু মিলিয়ে কম্বাইন্ড সবচেয়ে বেস্ট যার পারফরমেন্স থাকে, তাকে দেওয়া হয় এই লরিয়াস অ্যাওয়ার্ড। লরিয়াস অ্যাওয়ার্ডে 2025-এ বর্ষসেরা ক্রীড়াবিদ মন্টো ডুপ্লান্টিস, তিনি সুইডেনের নাগরিক। এবং আরেকটি যে ইনফরমেশন, তিনি
মূলত পোল ভল্ট তারকা। ইনডোর এবং আউটডোর মিলিয়ে তার এখন পর্যন্ত মোট 27টি বিশ্ব রেকর্ড রয়েছে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাইমন বাইলস। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এই দিয়ে তিনি রেকর্ড চতুর্থবারের মতো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। আচ্ছা, রিয়াল মাদ্রিদ থেকে বার্সা ফ্যানদের জন্য একটা খবর দিয়ে রাখি, সেটা হলো এখন পর্যন্ত এই যে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড 25টি আসরে দেওয়া হয়েছে, এই 25টি আসরের মধ্যে 23টি আসরে জিতেছেন ইন্ডিভিজুয়াল স্পোর্টস প্লেয়াররা, লাইক টেনিস, F1, এই ধরনের যেসব স্পোর্টস একা খেলা হয় একজন ব্যক্তি। এর পেছনের কারণ হচ্ছে যেহেতু এটি বেস্ট অ্যাথলেটকে দেওয়া হয়, সুতরাং যারা দলগত খেলা খেলেন তাদের জন্য এই অ্যাওয়ার্ডটি জেতা অত্যন্ত কষ্টসাধ্য হয়। কিন্তু উল্লেখযোগ্য হলো এখন পর্যন্ত শুধুমাত্র একজন প্লেয়ার যিনি দলগত খেলা থেকে এই অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি হলেন লিওনেল মেসি। এবং একবার না, তিনি 2বার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তিনি পেয়েছেন 2020-এ এবং 2023-এ। আচ্ছা, এর পাশাপাশি আরেকটি ইনফরমেশন, সেটি হলো যেহেতু বললাম যে 25 বার এখন পর্যন্ত এই ট্রফিটি বা এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, সুতরাং প্রশ্ন আসতে পারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার কে পেয়েছেন এই পুরস্কার? রজার ফেদেরার, তিনি পেয়েছেন 6 বার। আচ্ছা, এরপরে আসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল। তিনিও বার্সেলোনার। গত বছর এই বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবটি পেয়েছিলেন জুড বেলিংহাম, এই বছর সেটি পেয়েছেন লামিন ইয়ামাল। এবং বর্ষসেরা স্পোর্টিং আইকন হিসেবে সম্মাননা পেয়েছেন রাফায়েল নাদাল। ওকে, এরপরে যদি আমরা আসি সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী কলোসাল স্কুইড। যদি আমরা মেরুদণ্ডী প্রাণীর হিসেবে আসি, সর্ববৃহৎ মেরুদণ্ডী প্রাণী কোনটি? অবভিয়াসলি নীলতিমি। যদি আমরা বলি সর্ববৃহৎ স্থলজ মেরুদণ্ডী প্রাণী কোনটি, সেই ক্ষেত্রে সেটি হবে হাতি। কিন্তু যদি আমরা বলি সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী কোনটি, সেই ক্ষেত্রে এই কোশ্চেনটি নিয়ে অনেক ডিবেট ছিল সায়েন্টিস্টদের মধ্যে। তবে হ্যাঁ, অধিকাংশ সায়েন্টিস্ট তাদের মতে ছিল কলোসাল স্কুইড। কিন্তু এই কলোসাল স্কুইডকে নিয়ে একটি সমস্যা ছিল, তা হলো এটা একটা ডিপ ওয়াটার ক্রিয়েচার, অর্থাৎ সমুদ্রে অত্যন্ত গভীরতায় এরা বসবাস করে। এজন্য এখন পর্যন্ত কলোসাল স্কুইডের কোনো লাইভ স্পেসিমেন কখনো শনাক্ত করা সম্ভব হয়নি। যে কয়টি স্পেসিমেন শনাক্ত করা সম্ভব হয়েছে প্রত্যেকটি ছিল মৃত। প্রথম স্পেসিমেনটি আবিষ্কৃত হয় 1925 সালে একটি তিমির পেট থেকে। এই কলোসাল স্কুইডের বিশাল আকৃতির একটি হাত উদ্ধার করা হয়। সেই সর্বপ্রথম কলোসাল স্কুইডের ব্যাপারে বিজ্ঞানীরা ধারণা পান, কিন্তু তাদের কাছে কোনো লাইভ স্পেসিমেন ছিল না বা কোনো সম্পূর্ণ দেহ ছিল না। সম্পূর্ণ দেহ সর্বপ্রথমবার তারা আবিষ্কার করেন আমার যতদূর মনে পড়ে 1983-তে, এবং এর পরবর্তীতে 2004 সালে আরেকটি স্পেসিমেন পাওয়া যায়, কিন্তু এই দুইটি ছিল মৃত, অর্থাৎ 1983 এবং 2004 এই দুইটি স্পেসিমেনই ছিল মৃত। এই সর্বপ্রথম 2025 সালে এসে একটি লাইভ স্পেসিমেন শনাক্ত করা গিয়েছে। সমুদ্রের প্রায় 600 মিটার গভীরতায় 1 ফুট লম্বা একটি বাচ্চা স্কুইডকে শনাক্ত করা গিয়েছে। যদিও এটি বাচ্চা, তবে উল্লেখযোগ্য এই যে কলোসাল স্কুইডের প্রজাতি, এরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন প্রায় 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটা মূলত জানা যায় ওই যেটা বললাম ডেড স্পেসিমেনগুলো সেখান থেকে। কিন্তু এই যে লাইভ স্পেসিমেনটি পাওয়া গিয়েছে সেটির দৈর্ঘ্য মাত্র 1 ফুট। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট ইনফো সেটি হলো এর বৈজ্ঞানিক নাম।
এর বৈজ্ঞানিক নাম হলো মেসোনাইকোটিউটিস হ্যামিল্টনি। পরবর্তীতে যদি আমরা আসি, তালিবানকে নিজেদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। এটি মূলত আন্তর্জাতিক পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে বেশ বড় একটি মুভ বলা যায়। কেননা আফগান বাহিনীর কাছে যখন ইউএসএ বা মার্কিন বাহিনী পরাজিত হয়, তখন মার্কিনিরা আফগানিস্তান ছাড়েন। তারপর থেকে আফগানিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তালিবানদের হাতে। কিন্তু এই যে তালিবান সরকার, তাদেরকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ রেকগনাইজ করেনি বা স্বীকৃতি দেয়নি। ইনফ্যাক্ট তালিবানকে পৃথিবীর মোস্ট অফ দ্য কান্ট্রিজ এখন পর্যন্ত সন্ত্রাসী হিসেবে ট্রিট করে, তাদের সন্ত্রাসী তালিকায় তালিবান স্থান পায়। সেম রাশিয়ার জন্য। রাশিয়া 2003 সালে সর্বপ্রথম তালিবানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে এবং তখন থেকে তারা তালিবানকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। কিন্তু তালিবানরা যখন আফগানিস্তানের ক্ষমতা নেয়, তারপর থেকে তালিবানদের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সখ্যতা বাড়তে থাকে এবং এই 2025 সালে এসে ব্যবসা, পরিবহন, বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক প্রয়োজনের জন্য তালিবানকে তারা সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে এবং অনেকেই ধারণা করছেন অতি শীঘ্রই হয়তোবা প্রথম রাষ্ট্র হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিতে পারে রাশিয়া। এর পেছনে যেই মূল কারণটি দেখা হচ্ছে তা হলো পুতিনের উক্তি। পুতিন নিজেই তালিবানকে তার বন্ধু হিসেবে দেখছে, এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। ফলশ্রুতিতে অনেকেই ভাবছেন হয়তো অতি শীঘ্রই রাশিয়া তালিবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। আজকের মতো এখানে শেষ করছি আমাদের জিকে হাইলাইটসের দ্বিতীয় পর্বটি। আগামী পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এবং দোয়া। আসসালামু আলাইকুম।